আপনাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। এইবার ভারতের ঘুম হারাম করে দিয়ে বাংলাদেশে এবার রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে চীন। সাউথ ব্লকের দীর্ঘদিনের মাতব্বরি আর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে তারেক সরকার এমন এক তুখোর চাল চেলেছে যা দেখে দিল্লির কর্তাদের চোখ রীতিমতো ছানাবড়া। এতদিন মোদী প্রশাসন ভেবেছিল ট্রানজিটের মূলা ঝুলিয়ে পুরো বাংলাদেশকে তারা নিজেদের পকেটে বন্দী করে রাখবে, কিন্তু ভারতের সেই সাজানো স্বপ্নে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়েছে শি জিনপিং প্রশাসন। চীনের সাথে একাধিক সমঝোতা চুক্তি করে ফেলেছেন আমাদের প্রধানমন্ত্রী। বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলের বাইরে নিস্তব্ধ প্রহরীরা পাহারায় রত, কিন্তু ভেতরে একটি সুরক্ষিত এবং সাউন্ড প্রুফ কক্ষে আজ রাতে কোনো ঘুম নেই। সেখানে টেবিলের একপাশে বসে আছেন স্বাধীন, সার্বভৌম এবং মাথা নত না করা এক নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্য পাশে চীনের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। টেবিলের মাঝখানে রাখা একটি চুক্তির খসড়া। এই একটি খসড়া সই হওয়ার সাথে সাথে দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে যেতে চলেছে। এবার বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় আঞ্চলিক যোগাযোগ জোরদার করতে, শিল্প কারখানার রফতানি সহজ করতে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে চীনের সঙ্গে স্থলপথে যুক্ত করতেই চীন বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। বাংলাদেশের অর্থনীতির পরিধি বাড়ানো, বাণিজ্যিক সম্প্রসারণ এবং বহুমুখী পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রথম নজরে এটি নিছক একটি অর্থনৈতিক উদ্যোগ মনে হলেও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি হয়ে উঠতে পারে বড় এক কৌশলগত পরিবর্তনের সূচনা। আর এখানে কপাল পুড়তে পারে ভারতের। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করছে, একদম নতুন পথে। ভারতে যায় নাই, কোথায় গেছে? চীনে। এটাই নতুন পথ, এটাই তো কেউ ভাবতে পারে নাই, আমরাও তো ভাবতে পারি নাই। আমরা কি জানতাম যে ওদের সাথে বোঝাপড়া কইরা ওনারা আসছে, মানে বিএনপির ব্যাপারে আমরা ভাবতাম। আমাদের এই ভাবনাটাকে মাননীয় প্রধানমন্ত্রী ভেঙে চুরমার করে দিছে। চীনে যাওয়ার পর সেটা প্রমাণও হয়ে গেছে। এখন ভারতের মিডিয়ার কি যে জ্বালা রে ভাই, জ্বালা আপনি চিন্তা করতে পারবেন না। আপনারা যারা দেখেন ভারতের মিডিয়া তারা জানেন। এক মহিলা বলতেছে, একটি নয়, দুটি নয়, চারটি নয়, 24টি যুদ্ধ বিমান কিনেছে চীন থেকে বাংলাদেশ। আর এই যুদ্ধ বিমান দিয়ে ভারতে আক্রমণ করেছিল পাকিস্তান। কোন সময়? ওই যে অপারেশন সিন্দুর, ওই অপারেশন সিন্দুরে যে যুদ্ধ বিমানগুলা ব্যবহার হয়েছে, পাকিস্তান থেকে কাশ্মীরে বোম ফেলছে, ওই একই যুদ্ধ বিমান চীন থেকে বাংলাদেশ কিনে আনছে। ওইটা নিয়েই বলতেছে যে এতটা দুঃসাহস তাদের, এই যুদ্ধ বিমান দিয়ে কি তারা ভারতে আক্রমণ করবে? বুঝছেন কোন পর্যন্ত নিয়ে যায়, ভেজাল লাগাইতে চায়। এরকমই বিহুর ব্যবসা, বোঝেনি তো? পুরো ভারতের মিডিয়া আমাদের দেশ নিয়ে কথাবার্তা বইলা অনেক টাকা ইনকাম করে। ওর নিজের দেশে কিন্তু অনেক প্রবলেম, সেটা নিয়ে আলোচনা করে না। গত 4 মাসে 226টা মসজিদ ভাঙা হয়েছে, এর মধ্যে একটা ছিল 1000 বছর পুরনো। ভাবা যায়? এসব নিয়ে কোনো আলোচনা নাই। গির্জাতে, খ্রিস্টানদের গির্জাতে আক্রমণ করছে, গির্জার ভিতরে খ্রিস্টানদের সঙ্গে যেসব খারাপ ব্যবহার করছে, এইসব ভিডিওগুলো আপনারা দেখতেছেন, তাই না? ওরা চায় ওরা শুধু হিন্দু ধর্মের যারা তারাই থাকবে, আর কেউ থাকতে পারবে না। ভাই ব্রাদার, যারা আপনারা ভারতে আছেন, পুরা দেশকে হিন্দুস্তান বানাইবার আগে হিন্দুস্তানের মানে এই ভারতের কোনো একটা গ্রামকে, পুরো একটা গ্রামকে হিন্দু গ্রাম বানায় দেখান তো, যে এটা শুধু হিন্দু গ্রাম, এখানে কোনো জাত ভেদ থাকবে না, এখানে ওই যে ব্রাহ্মণ উঁচু জাত, অমুকের চামার নিচু জাত, সেটা থাকবে না, শুধু হিন্দু থাকবে। পুরা ভারতের মধ্যে কোনো একটা গ্রামকে বানায় দেখান তো, পারেন কিনা? পারবেন না, কারণ জাতের ভেদাভেদ আছে। আমরা মুসলমানরা যদি দেশ ছেড়ে চলে আসি না, আপনারা নিজেরা একসাথে পথ চলতে পারবেন না, কারণ ওই যে জাতের ভেদাভেদ। আপনারা একজন আরেকজনকে গায়ে টাচ করেন না। হ্যাঁ, এই যে মোদিকে একজন সালাম করতে গেছিল, পায়ে ধরা সইরা গেছে, এরকম ভিডিও দেখছেন না? কারণ ওই যে ছোট জাতের মানুষ আমাকে টাচ করবে, আর টাচ করলেও ভাই সঙ্গে সঙ্গে যা গোসল করে পালায়। আপনারা নিজেরা একসাথে পথ চলতে পারবেন না। এই যে আমাদের চৈতালি বলে না, আমাদেরকে এখানে একটা আলাদা কইরা দাও। এই চৈতালি এটা কেন বলে এটা তো আপনারা বুঝছেন। বিরাট একটা ষড়যন্ত্র ছিল, যেটা থেকে ভাই উপরওয়ালা আমাদেরকে বাঁচাইছে। এবং আমি থ্যাঙ্কস জানাইতে চাই আমাদের সেনাপ্রধান ওয়াকার সাহেবকে।
উনি যেভাবে আর্মিকে রাস্তা নামাই দিছিল ওইটার ভয়ই কিন্তু হয় নাই। গোয়েন্দা রিপোর্ট ছিল, অনেক কিছু করার চেষ্টা করতো, কিন্তু কিছুই করতে পারে নাই। আর এই আর্মি কেন নামলো ওই 23 তারিখে, ওইটা নিয়েও কিন্তু ওদের মিডিয়াতে জ্বালা পোড়া ভাই, বিভিন্ন রকম কথাবার্তা, বুঝছেন? ওই যে একটু আগে বললাম ভিউ ব্যবসা, ওইটা চলুক। ওরা কি সুবিধাটা পাচ্ছে জানেন? আমাদের টিভি চ্যানেলগুলা কিন্তু ওরা দেখতে পায় না, কিন্তু ওদেরটা আমরা দেখতে পাই। এই জিনিসটা কেন বন্ধ করতে পারলো না গত 18 মাস যে সরকার ছিল, মানে ডক্টর ইউনূস স্যারের সরকার, ওনারাও বন্ধ করতে পারে নাই। আমাদের এই সরকার পারবে কিনা জানি না। এটা যদি বন্ধ করে দিত না, তাহলে লাফালাফি সব বন্ধ হয়ে যেত। এই ভারত আমাদেরকে কি দিছে ভাই বলেন তো? চীন তো আমাদেরকে 24টা যুদ্ধ বিমান দিতেছে, তার কি দিতেছে? এখানে একটা ড্রোন ফ্যাক্টরি করবে যৌথভাবে। এই ড্রোন ফ্যাক্টরি আবার ভাইবেন না ওই যে সিনেমা শুটিং এর জন্য ড্রোন ক্যামেরা, ওইটা না। এই ড্রোন ক্যামেরা যুদ্ধের জন্য, এখানে সেটার কারখানা হবে। তা কি সেটা আমাদেরকে দিচ্ছে। পাকিস্তানও আমাদেরকে যুদ্ধ বিমান দিচ্ছে, প্রতিরক্ষার জন্য নতুন নতুন এই আধুনিক প্রযুক্তি দিচ্ছে। তোমরা কি দিছো? তোমরা দিছো আমাদেরকে ফ্যান্সি ডিল। হ্যাঁ ভাই, আজ থেকে 30, 35, 40 বছর আগে এই ফ্যান্সি ডিল ঢুকাইছিল এই দেশে যুব সমাজকে ধ্বংস করার জন্য। এরপরে ইয়াবাহা, চরস, গাঁজা, মদ, যত রকম মাদক দ্রব্য আছে সবই তো ভাই ওরা দিচ্ছে। তোমরা দিচ্ছ আমাদেরকে মাদক দ্রব্য, চীন দিচ্ছে বিমান, টার্কি দিচ্ছে ড্রোন ফ্যাক্টরি, আমেরিকা দিচ্ছে আমাদেরকে ওই যে চুক্তিপত্র হয়েছে না, ওই চুক্তিপত্র অনুযায়ী যা যা দেবার তা দিচ্ছে, আমরাও তা পাঠাচ্ছি। আমরাও সেই সব জিনিস পাঠাচ্ছি। কি জিনিস? এই যে গার্মেন্টস ফ্যাক্টরি। এই গার্মেন্টস ফ্যাক্টরি ভাই আগের চোখ চাঙ্গা হয়ে উঠছে, ভবিষ্যতে আরো হবে এই আমেরিকার কারণে, কারণ তারাই আমাদের কাস্টমার। দেখেন, আর আমেরিকার সাথে যে চুক্তিপত্রগুলো হয়েছে ওই যে নির্বাচনের 3 দিন আগে ডক্টর ইউনূস স্যার কইরা গেছিল, ওই চুক্তির মধ্যে দিয়েই তো আমরা হাঁটতেছি, ওই নতুন পথে, নতুন বাংলাদেশের পথেই তো হাঁটতেছি। তার মানে আমি কি বলতে চাচ্ছি ধীরে ধীরে বুঝতে পারবেন। চলে আসি কোথায়? এই করিডোরে। এরপরে কিন্তু আবার সংসদে যাব। এই করিডোরে আসতেছি কেন? কেন করিডোরে আসতে চাই? আগে চীন কিন্তু করিডোর চাইছে, আবার সেই করিডোর। খেয়াল আছে একটা টাইমে ওই রোহিঙ্গা ক্যাম্পে গেছিল, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমাদের ডক্টর ইউনূস স্যার ওই রোহিঙ্গা ক্যাম্পে গেছিল। ওখানে বলছিল না, চিটাগাঙ্গের ভাষায় বলছিল যে আগামী ঈদটা তোমরা করতে পারবা নিজের দেশে, এরকম একটা কথা বলছিল। ওইটা নিয়ে তো ভাই অনেক কথাবার্তা। তারপর শুরু হইলো কেন এখান দিয়ে করিডোর দেওয়া হবে, কি কারণে করিডোর দেওয়া হবে। ওই যে মায়ানমার হয়ে একটা করিডোর বারবার দিকে যাবে, তখন কথা উঠছিল না। সেটা নিয়ে তো ভাই আমাদের এই যে সিনিয়র সাংবাদিক থেকে আরম্ভ করে জুনিয়র সাংবাদিক সবাই ভাই বুদ্ধিজীবীরা মাঠে নাইমা পড়লো, কেন এই করিডোর দেওয়া হবে। এখন বলেন, আসেন এখন এই টক শোতে আলাপ তোলেন, কেন করিডোর দেওয়া হবে। চীনও তো করিডোর চাইছে। এটা একটা বাণিজ্যিক করিডোর। এই বাংলাদেশ হইয়া, এই বার্মা মিয়ানমার হইয়া চীনে চলে যাবে এই রাস্তাটা। আপনি বাই রোডও যাইতে পারবেন, ট্রেনও যাইতে পারবেন। তার মানে কি জানেন, যোগাযোগটা একদম কাছাকাছি হয়ে গেল না? পাকিস্তান থেকে যেভাবে চীনে যাওয়া যায়, আবার আপনি বাংলাদেশ থেকে চীনে যাইতে পারবেন, আসতে পারবেন। আপনার চিকিৎসার দরকার হোক, ব্যবসায়িক দরকার হোক, বেড়াইতে যাবেন, যে কোনো কারণেই আপনি ট্রেনের টিকিটটা কাইটা চলে যেতে পারবেন। চীন কিন্তু এখন এই করিডোরটা চাইছে। 1 মাস কি 1.5 মাস আগে চীনে গেছিল ডোনাল্ড ট্রাম্প। কেন গেছিল? ওনারা তো যাইতে পারতো। তার মানে কি ডোনাল্ড ট্রাম্পের দরকার, আমেরিকার দরকার চীনকে, আসছিল তো। তার মানে কি আমেরিকার সাথে চীনের ভালো বন্ধুত্ব। কেউ যদি আমার ঘরে আসে কোনো কাজের জন্য, আমি কি তাহলে ফিরাইয়া দেবো? ফিরাইয়া দিবে না। ঠিক তেমনি আমাদেরকে কি ফিরাইয়া দিছে খালি হাতে? না, অনেক কিছু দিছে। 15 থেকে 17টা চুক্তিপত্র হয়েছে, অথবা আগামীতে এই কাজগুলো হবে সেটা নিয়ে আলাপ হয়েছে। আমাদের নদীর ব্যবস্থাটা কি হবে সেটা নিয়ে আলাপ হয়েছে। এই যে চিটাগাং আনোয়ারাতে যে ইপিজেড আছে, ওইখানে যেন টাকা লগ্নি করে চীনের ব্যবসায়ীরা, এইসব ব্যাপারে আলাপ হয়েছে। তিস্তা নিয়ে কি আলাপ হয়েছে? তিস্তা নিয়েও আলাপ হয়েছে। তিস্তার আগে ওই নদীর ব্যবস্থাটা নিয়ে আগে আলাপ করছে যে এই ব্যবস্থাটার সাথে আমরা আছি, কিন্তু আমরা পুরোপুরি ভাবে থাকবো কখন? যখন এই করিডোরটা দিবা। অর্থাৎ মিয়ানমার হইয়া চীনের এই করিডোরটা ওরা চায়। এখন এসব টকশোতে ঝড় তোলেন না, হ্যাঁ কেন চায়, কেন চাইবে? তখন তো বলছিলেন অনির্বাচিত সরকারের এত সাহস, দেশ বেচা বাড়াইব, করিডোর দিয়ে দিব। এখন এসে বলেন এখন তো নির্বাচিত সরকার, এখন তো নির্বাচিত সরকার, এখন এসে সমালোচনা করেন। ভাই ওরা সমালোচনা করতে থাকুক। আমার ব্যক্তিগত মতামত, এই করিডোর যদি দিয়ে দেয় মহান একটা কাজ হয়ে গেল। হ্যাঁ ভাই, ওই যে নতুন বাংলাদেশের রাস্তা ওপেন হয়ে গেল, তো একেবারেই ওপেন হয়ে গেল এই করিডোরটা দিলে। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার রাস্তা থাকতে হবে তো। আমরা ইন্ডিয়াতে যাই না, রাস্তা আছে বলেই তো যাই। আমরা চীনে যেতে পারতাছি না কেন? এই রাস্তাটা হয়ে গেলে আমরা চীনেও যেতে পারবো, বার্মাতে যাইতে পারবো, মিয়ানমারে ঘুরতে পারবো, বেড়াইতে পারবো। এবং এই রোহিঙ্গা নিয়েও কিন্তু আলাপ হয়েছে। এখন এই রোহিঙ্গাকে পার করতে হইলে ভাই আপনি কি প্লেনে পার করবেন? 15-20 লক্ষ রোহিঙ্গাকে প্লেনে উড়াই দিবেন? সম্ভব না। রাস্তা হইলেই তো ভাই ধীরে ধীরে পাঠাইতে পারবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আরে বার্মা মিয়ানমার কি মাইনা নিবে নাকি? হ্যাঁ, মাইনা নিবে। কারণ কি জানেন, প্রতিটা বড় দেশের কাছে ছোট ছোট কিছু দেশ ভাই ধরা থাকে। হ্যাঁ, ধরা থাকে। এই মিয়ানমার, বার্মা, এই এলাকাটা টোটালটাই চীনের কাছে ধরা। তো হ্যাঁ, চীনের কাছে পুরাপুরি ধরা। চীনের প্রেসিডেন্ট যা বলবে তাই শুনবে, শুধু চাপ দিলেই হবে দুইটা ব্যাপারে, যেখান দিয়ে একটা করিডোর হবে আর ধীরে ধীরে ওই রোহিঙ্গাদের নিয়ে আসো। এই ব্যাপারে যত টাকা পয়সা লাগে আমরা সহযোগিতা করব। এখন আপনার প্রশ্ন হইতে পারে, ভাই ওনারা কেন এই উপকারটা করতে চাচ্ছে আমাদের? মানে চীনের কথা এই জন্য করতে চাচ্ছে, আমরা এখানে 20 কোটি কাস্টমার আছি, 20 কোটি মানুষ আছি, আমাদের
আমাদের যত কাছাকাছি আসবে তাদের ব্যবসা বাণিজ্য বাড়বে, আবার আমরাও যায়া তাদের এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবো। সবচেয়ে বড় কথা, লেখাপড়ার ব্যাপারে বিরাট বড় একটা উপকার হবে। আমাদের ছাত্ররা কম খরচায় এই ট্রেনে চীনে চলে যাবে, ওখানে লেখাপড়া করবে, ছুটির দিনে আবার মা বাবার সাথে দেখা করতে চলে আসবে। 6-7 ঘন্টার জার্নি, বুলেট ট্রেন হইলে আরো কম টাইম লাগতে পারে। এই স্বপ্নটাই তো দেখছিল ডক্টর ইউনূস স্যার। ওই রিসেট বাটনের চাপ দেওয়া মানে কি জানেন? এইদিকে না, আর ভারতের দিকে না, এবার চলো চীনের দিকে, এবার চলো পাকিস্তানের দিকে, এবার চলো আমেরিকার দিকে, এবার চলো টার্কির দিকে। এই নতুন রাস্তাটা ওপেন করছে, আর বর্তমান সরকার ওই রাস্তা ধরেই হাঁটতেছে। এটা ওয়ান ওয়ে রোড। এই যে চলে গেল না চীনে, এই যে আজকে রাত্রে ফেরত আসবে, আমার মনে হয় অলরেডি চলে আসছে। তার মানে কি জানেন? ওই রাস্তার মধ্যে ইন হয়ে গেল, নতুন বাংলাদেশের রাস্তায় আর ইউ টার্ন নিতে পারবে না। ডক্টর ইউনূস স্যার যেভাবে 18 মাস চোখে চোখ রেখে কথা বলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো অত কঠিন ভাষায় কথা বলতেছে না, কিন্তু ওনার কার্যকলাপের মধ্যে দিয়া আর আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাচন ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুর ভিতর দিয়া একটা জিনিস ক্লিয়ার ভাই, ওই পথে আর যাওয়ার রাস্তা নাই। ওই ডানাটা কাইটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই ডানাটা কাইটা দেওয়া হয়েছে। এক আকাশ, এক বাতাস, এক যন্ত্রণা, এক পানি, সেটা তো বলে না, পানির কথা বলে না, তিস্তার কথা বলে না। তিস্তা নিয়ে কি চীনের সাথে আলাপ হয়েছে? হালকা পাতলা আলাপ হয়েছে। ওই করিডোর আগে, তারপরে তিস্তা। ওই করিডোরটা হইলেই তারপরে তিস্তা। আমার মনে হয় চীন ওই করিডোরের দিকেই বেশি জোর দিবে, কারণ একটাই, করিডোর হইলে ভাই বাই রোডে অনেক কিছু আনতে পারবেন। এই তিস্তার জন্য যা কিছু লাগবে বা এই দেশকে আরো উন্নত করার জন্য যা কিছু আপনার দরকার সবই এই বাই রোডে আনতে পারবেন। আমাদের এখানে একটা বিল্ডিং বানাইতে গেলে ভাই লাগে 5 বছর 6 বছর, ওরা ভাই ওইটা 6 মাসে বানায় ফেলায়। আপনি চীনে যদি যান, ধরেন আজকে গেছেন, ঠিক আবার 5-6 মাস পর যায় দেখেন ওই শহরটা নতুন কিছু দেখবেন। এরকম বদলা যায়। এতটা উন্নত দেশ ওই দেশটা। ওই দেশের মানুষের মন মানসিকতা ভাই অনেক উন্নত, আমাদের দেশের মতো না। আমাদের দেশের মানুষের মন মানসিকতা অনেক ন্যারো মাইন্ডের। অনেকেই ভাই আমি চিন্তা করতে পারি না কেন এমন হয়। হ্যাঁ, এত ছোট মন হবে কেন? আমি কেন জিজ্ঞাসা করুম, ওই মিয়া আপনি তাকে রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন, এই টাকা পাইলেন কই? আমি কেন এটা জিজ্ঞাসা করুম? এটা জিজ্ঞাসা করার আমার অধিকার নাই। এটা জিজ্ঞাসা করার অধিকার আছে কাদের? দুদকের আছে, আইন বিভাগের আছে। প্রয়োজনে কেউ তার নামে মামলা টিকা দেন যে ও রিক্সা থেকে কেন ওই প্রাডো গাড়িতে গেল, মামলা কইরা ওকে আইনের আওতায় নিয়ে আসেন। কিন্তু সংসদে সেটা চ্যালেঞ্জ করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ চ্যালেঞ্জ করছে যে কেউ যদি 1 টাকা প্রমাণ করে দিতে পারে যে আমি জালিয়াতি করছি বা কারো থেকে ঘুষ খাইছি বা কারো কাছ থেকে ছিনায় নিছি বা সরকারের টাকা মাইরা দিছি, 1 টাকা যদি প্রমাণ করতে পারেন, তাহলে এই সংসদ ছাইরা ওই মুহূর্তে চলে যাবো। কত বড় একটা কথা বলছে। এই কথা বলার সাহস কি ওই 300 এমপির আছে? ওই 300 এমপি বলুক না। মাননীয় স্পিকার সাহেব, আপনার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল যে আপনারা একে একে সবাই দাঁড়ায় এরকম একটা চ্যালেঞ্জ করেন তো, কইরা দেখান। আছে সেই বুকের পাঠা? নাই, সেই বুকের পাঠা নাই। কেন নাই জানেন? এই সংসদের ভিতরে এখনো 2 জন এমপি শপথই নিতে পারে নাই। চিন্তা করেন, ওরা অসুস্থ? না না না, অসুস্থ না, পুরোপুরি সুস্থ। ওই আদালতের করিডোরে দৌড়াদৌড়ি করতেছে, ব্যাংকের করিডোরে দৌড়াদৌড়ি করতেছে, কারণ ওই যে তারা ঋণ খেলাপি, এতটা ঋণ খেলাপি শপথই নিতে পারতেছে না। আইন তাদেরকে অনুমতি দিচ্ছে না শপথ নেবার জন্য। এরপরও কি আর ঋণ খেলাপি নাই? ওই ঋণ খেলাপি এর মধ্যেও আছে, কিন্তু এই সংসদের মধ্যে এখনো ঋণ খেলাপি আছে। 200-100 কোটি টাকা না না, হাজার কোটি টাকার ঋণ খেলাপি ওই সংসদে আছে। তারা নির্লজ্জের মতো এখানে বৈশা মিনিটে 2,75,000 টাকার এসির বাতাস খায়। ওই কথাটাও কিন্তু সংসদে তুলে ধরছিল হাসনাত আব্দুল্লাহ। সংসদে বৈশা থাকা ঋণ খেলাপি যারা ছিল, তারা তো ভাই জৈলাপুরা শেষ হয়ে গেছে যে তারা তো কোনোদিন এরকম বিরোধী দল দেখেই নাই যারা মুখের উপরে এরকম কথা বলতে পারে। গত 54 বছর এরকম কোন বিরোধী দল ছিল? যারা ছিল তারা তো ভাই গৃহপালিত ছিল। এরা তো গৃহপালিত না, এরা হলো জনগণের প্রতিনিধি। হ্যাঁ, জনগণের প্রতিনিধি, যার জন্য ওরকম চ্যালেঞ্জ করতে পারে। আর বাজেট নিয়ে যে কথা বললো না ভাই, একেবারে যুক্তিসঙ্গত। অন্যরা যারা অনেকেই দেখবেন বাজেট নিয়ে কথা বলে, সবাই না, অনেকেই বাজেট নিয়ে কথা বলে, মুখস্থ কথাবার্তা। হ্যাঁ, এই কথাগুলো ভাই এই গত 54 বছর যতবার এই সংসদের দিকে তাকাইছি ওই একই কথা বলছে, ওই একই কথা, বুঝে না, নিজেও কিছু বুঝে না। আবার অনেকেই তো আছে ভাই বাজেট নিয়ে কথা বলতে আইসা 7 মিনিট এক নাগারে বেগম খালেদা জিয়া থেকে আরম্ভ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, জাইমা রহমান, মানে একেবারে 7 মিনিট খায় ফেলাইছে। বাজেটের কোনো কথাবার্তা নাই। মাননীয় স্পিকার বললো যে আপনি এবার বসেন, অনেক বইলা ফেলাইছেন। অনেক রে ভাই খোঁচা দিয়া স্পিকার কথা বলে। 2 জন স্পিকার ভাই ভালো ভালো রেফারি। সংসদের যে খেলা চলতেছে না, এই খেলার রেফারি কিন্তু এই 2 জন খুব ভালোভাবেই চালাইতেছে। তারপরও ভাই কিছু কিছু মানুষ ওই যে মিনিটে 3 লক্ষ টাকা, প্রায় 3 লক্ষ টাকা খরচ করে ওই পুরানা কথাবার্তা। আর একজন তো আছে ভাই, কি কারণে আমি জানি না, ওনারে প্রশ্ন করুক না করুক, কোনো কারণ ছাড়াই ওনার হাতে মাইক আসলেই উনি চলে যাবে। ওই যে রাজাকারের বাচ্চা। কি খারাপ কথা ওই সংসদে দাঁড়ায়া। ওই আগের পেঁচাল মুক্তিযোদ্ধায় কি করছিল, আবার এর মধ্যে 1 টাকা হইলেও বেশি দিতে হবে মুক্তিযোদ্ধাদের। ভাই কেউ কি বলছে যে 1 টাকা বেশি দেওয়া যাবে না? আপনাদেরই তো সরকার, দেন না 1 টাকা কেন, 1000 টাকা বেশি দেন, কেউ না করবে না। আপনি বারবার বলতেছেন আমি কিন্তু অসম্মান করি না এই জুলাই যোদ্ধাদেরকে। এই কথাটা 3 থেকে 4 বার বলছেন, আমি অসম্মান করি না, কিন্তু একবারও বলেন নাই আমি সম্মান করি।
আমরা বুঝি কোন কথার কি অর্থ। আপনি যেভাবে, হ্যাঁ ফজলুর রহমান সাহেব, আপনি যেভাবে আগে বলতেন এরা ফকিন্নির পোলা, এদের ঘরে টিনের চাল নাই, এরা মাটিতে পাটিতে বসে ভাত খায়, বংশের পরিচয় নাই, এরা আসছে রাজনীতি করতে, এরকম অনেক কথা আপনি বলছেন। আপনাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। আপনারা জানেন, জাস্ট শেয়ার করা, চৈতালি চক্রবর্তী যে বাংলাদেশকে ভেঙে আলাদা হিন্দু প্রদেশ গড়তে চেয়েছিলেন রংপুরে গাইবান্ধায়, মনে আছে আপনাদের? এই চৈতালি চক্রবর্তীর নামে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে ঢাকা সিএমএম আদালতে, মামলা নাম্বার CR 267। এই মামলা হওয়ার পরে গতকাল মহান সংসদে বিএনপির একজন নেতা, কিশোরগঞ্জ থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তার একটা নাম আছে, আপনারা সবাই তাকে এই নামেই ডাকেন অবশ্য, মূল নাম ফজলুর রহমান, তার নামের সাথে একটা শব্দ যোগ করে দেওয়া হয়েছে। আসলে সে ওইটাই, সে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছে, তার দরাজ গলায় কাঁপা কাঁপা কণ্ঠে বক্তব্য দিয়েছেন। মেইন সমস্যাটা কি জানেন? যারা আওয়ামী লীগ থেকে আসে বা এখনো যারা ওই আওয়ামী মোনা বিএনপি আছে, এরা তাদের বক্তব্যের ভিতরে প্রচুর মিথ্যা কথা বলে। মিথ্যা অসত্য তথ্য যখন আপনি দিবেন, তখন এমনি গোলায় কিছু সাময়িক জোর বেড়ে যায়। তো এই সাময়িক গোলার জোরে, সুপার জোরে যখন বক্তব্য পেশ করে, তখন কিছু মানুষ আছে যারা মনে করে হায় হায় এত সুন্দর বক্তব্য, এত ভালো বক্তব্য দিতে পারে, এত জানে, মূলত সে অন্তঃসার শূন্য, অসত্য তথ্য দিচ্ছে। এই চৈতালি চক্রবর্তীর পাশে ফজলুর রহমান দাঁড়িয়ে গেছে। আমরা অনেকেই বলে থাকি ফজলুর রহমানকে এত পাত্তা দেবার দরকার নেই। না, আছে। ফজলুর রহমানদের মতো মানুষের পাত্তা দেবার দরকার আছে, কারণ তারা নিজেরা কিছু বলে না। তারা যখন কোনো কথা বলে, এটা ধরে নিতে হবে যে সে অন্য কারো কোর্টে বলটা পাঠানোর জন্য এই কথা বলছে। আচ্ছা, আগে আমরা ফজলুর রহমানের বক্তব্যটা একটু শুনি, সংসদে সে কি বলেছে দেখুন। ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না এই দেশে? এদের দেশ, 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছে? তার বক্তব্যটা আপনারা শুনলেন। এখানে সে পরিষ্কার করে বলেছে, চৈতালি চক্রবর্তীর যে অভিযোগটা ছিল যে এই বাংলাদেশ, এটা মূল ভূখণ্ডের মালিক হচ্ছে আমরা, অর্থাৎ হিন্দুরা, এটা মুসলিমদের নয়। এখানে মুসলমানরা জমি কিনে উড়ে এসে জুড়ে বসেছে। কথাটা কিন্তু খেয়াল করবেন, মুসলমানরা এখানে উড়ে এসে জুড়ে বসেছে, এটা মুসলমানদের ভূখণ্ড ছিল না। হিন্দুদের কাছ থেকে জমি কিনে তারা এখানে বসতি স্থাপন করেছে। তার মানে কি মুসলমানরা এখানে সেটেলার? এই কথাটাই কিন্তু কিছুদিন আগে মাহফুজা নাম ডেইলি স্টারের, সে একটা কলাম লিখে ওই যে পাহাড়িদের, প্রথমে ওইখান থেকে শুরু হয়েছে, পাহাড়িদেরকে সে সেটেলার হিসেবে, প্রথমে পাহাড়ি বাঙালি যারা, তাদেরকে সেটেলার হিসেবে সে ওখানে চিহ্নিত করেছে। তার মানে বাঙালিরা, বাংলাদেশের মুসলমানরা যে ওখানে বসবাস করছে, ওরা হচ্ছে সেটেলার, আর ওই পাহাড়ে যারা বসবাস করে ওরা হচ্ছে আদি জনগোষ্ঠী। অথচ আদি জনগোষ্ঠীর যে ইতিহাস রয়েছে, আদি জনগোষ্ঠী হতে হলে, আদিবাসী হতে হলে যে ক্রাইটেরিয়া লাগে, যে শর্ত লাগে, সেটা পাহাড়িদের নাই, অবাঙালি পাহাড়িদের নাই। কিন্তু তারপরেও এই প্রথম আলো, ডেইলি স্টার, মাহফুজান, আমরা এরা এইটাকে বাঙালিদেরকে সেখানে সেটেলার হিসেবে চিহ্নিত করছে এবং ওদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। কারণ এই স্বীকৃতি দেওয়ার ভিতরে তো কারণ আছে, অবশ্যই কারণ আছে না? কারণ ওখানে পাহাড়ে, চট্টগ্রামের ওই পাহাড়ি এলাকায় যে পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে, অবাঙালি, এদেরকে তো ওখানে নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে টেনে এনে বসানো হয়েছে একেবারে সুচিন্তিত একটা পরিকল্পনার আলোকে। এটা বসিয়েছে কে? ভারত বসিয়েছে। তাহলে ভারতের কথার যে কোনো মূল্যে সাপোর্ট করতে হবে, যেভাবেই হোক, যে কোনো অ্যাঙ্গেলেই হোক। এটা আমরা অবশ্য অনেক সময় বুঝতে পারি না, কিন্তু তারা যখন কথা বলে, তারা কিন্তু ওই কথারই সত্যায়ন করে এবং তার ডকুমেন্টস রেখে যায়। তো ফজলুর রহমান এখানে তিনি বলছেন এইখানে তো হিন্দুদের জমিই ছিল, অসত্য বলেছে কোথায়? সে তো ঠিকই বলেছে। 1200 শতকের আগে এখানে কারা ছিল? এই ভূখণ্ড ছিল হিন্দু এবং বৌদ্ধদের, তারাই এখানে বসবাস করতো। পরবর্তীতে আমার শাহজালাল, শাহপরান, এরা এসে এখানে ইসলাম প্রচার করেছে এবং তখন থেকে মুসলমানরা এখানে বসবাস করছে। বুঝতে পেরেছেন কোন জায়গায় গেল ফজলুর রহমান? এই জন্য বলি যে ফজলুর রহমানদের মতো লোকদের কথার গুরুত্ব দেওয়া আছে। তারা যে কথাগুলো বলে, তারা শুধু একজন বয়ান সেরে যাবে ভারতের পক্ষে, হিন্দুদের পক্ষে, আর এই ফজলুর রহমানরা কিছু মানুষ আছে, তারা 2-1 দিন পরে, সাথে সাথে না, 2-1 দিন পরে ওই কথার এন্ডোর্স করে যায়। এই হচ্ছে ফজলুর রহমানের ইতিহাস জ্ঞান। এখানে 1200 শতকের আগে কোনো মুসলমান ছিল না, হিন্দু এবং বৌদ্ধদের ছিল। এইভাবে অসত্য তথ্য তারা এখানে প্রচার করে। অথচ আমরা ইতিহাস ঘাটলে যেটা দেখতে পাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী এই অঞ্চলে, এই ভারতীয় উপমহাদেশে এসে ইসলাম প্রচার করেছে। বাংলাদেশের একটা স্পর্শকাতর জায়গায় বিশাল বড় রামের মূর্তি স্থাপন হচ্ছে। এইটা যে শুধু একটা রামের মূর্তি নয়, এইটার পিছনে যে সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে, এইটা ফজলুর রহমানরা মানতে নারাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে একজন তো এরকম বলছে, আলাদা প্রদেশ করতে চাচ্ছে বাংলাদেশের ভিতরে, এটাকে আপনি কিভাবে দেখেন? স্বরাষ্ট্রমন্ত্রীও তার কথা এন্ডোর্স করলেন যে না, এটা আসলে স্লিপিং অফ টাং হয়ে গেছে। এটা তিনি ইচ্ছাকৃত বলেছেন, বিষয়টা এমন নয়। অনেকেই আমরা বক্তব্য দিতে গেলে স্লিপিং অফ টাং হয়ে যায়। সেটা চৈতালি চক্রবর্তীর এই কথা যদি স্লিপিং অফ টাং হয়, তাহলে তার কয়েকদিন আগে আবার আরেকটা ভিডিও আপনারা দেখেছেন, সেখানে সাংবাদিকরা চৈতালি চক্রবর্তীকে বলছে এখানে মুসলমানদের দ্বারা আপনারা কি নির্যাতনের শিকার হচ্ছেন।
চৈতালি চক্রবর্তী এই প্রশ্নের জবাব দিচ্ছে হিন্দিতে, তাকে প্রশ্ন করা হলো বাংলায়, সে হিন্দিতে জবাব দিচ্ছে ও উনকো হিন্দু কো মারতা হয় দর্শন করতা হয়, এভাবে সে জবাব দিচ্ছে। তার মানে কি হিন্দিতে জবাব দেওয়ার অর্থ কি? তার মানে তার এই বাণী যেন ওই দিল্লি পর্যন্ত পৌঁছিয়ে যায়, এটাই তো তার মূল উদ্দেশ্য। কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছে তারা এগুলো আমলে নিতে চান না, বরং এরা আছে এমন এক ধান্দায়। এই যে কিশোরগঞ্জের আরেক এমপি, তিনি সংসদে দাঁড়িয়ে উষ্মা প্রকাশ করলেন, রাগ করলেন, অভিমান করলেন যে মদ খাওয়ার উপরে কেন লাইসেন্স দেওয়া হলো, মদ খেতে কেন লাইসেন্স লাগবে। উনি যখন সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন তখনও তার কথার যে ভারসাম্য, শরীরের বডি ল্যাঙ্গুয়েজের যে ভারসাম্য, এটাতে মনে হচ্ছিল না যে তিনি স্বাভাবিক আছেন। আর বক্তব্যটা একটু শুনুন। মাননীয় স্পিকার, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে, এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে। মাননীয় স্পিকার, এইটা কোন দেশের আইন আমি জানি না। মাননীয় স্পিকার, রাস্তাঘাটে যেখানে সেখানে মদের দাম বাড়াইছে, ওরা মাইন্ড করছে, এটার জন্য লাইসেন্স লাগে, এই ব্যবস্থা মানুষ করেন। এই যে বক্তব্য দিলেন এবং কথা বললেন, কথা বলার ভিতরে একটু ভারসাম্যহীন মনে হয় না, যে তিনি স্বাভাবিক নাই? দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।